এই ইউনিটে আমরা জানবো হচ্ছে ব্যবসায় বাজার বিভক্তিকরণের ভিত্তি সম্পর্কে। সো আমরা যদি আগের লেকচারগুলি একটু রিক্যাপ করে থাকি তাহলে ব্যবসায় বাজার হচ্ছে যারা হচ্ছে প্রোডাক্টটা কিনে তাতে ভ্যালুয়েট করে পুনরায় হচ্ছে বিক্রি করবে, অর্থাৎ পুনরায় বিক্রি বা পুনরায় উৎপাদনের ক্ষেত্রে হচ্ছে এই মার্কেটটা কাজ করে থাকে, রাইট? সো এই যে ব্যবসায় বাজার আছে বা মার্কেটটা আছে, এই ব্যবসায় মার্কেটটাকে হচ্ছে আমরা পাঁচটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হচ্ছে আমরা ভাগ করে থাকতে পারি। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে জনসংখ্যার উপর ভিত্তি করে, যেমন এখানে আছে শিল্প, কোম্পানির আকার বা অবস্থান। ফর এক্সাম্পল শিল্পের ক্ষেত্রে আমরা স্পেসিফিক কোনো ইন্ডাস্ট্রিকে হচ্ছে টার্গেট করতে পারি আমাদের প্রোডাক্টটা বিক্রি করার জন্য। ফর এক্সাম্পল যারা হচ্ছে কাগজ শিল্পে আছে হয়তো তাদের টার্গেট করতে পারি, অথবা যারা লৌহ শিল্পে আছে তাদেরকে টার্গেট করতে পারি, বা যারা হচ্ছে টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রিতে আছে তাদেরকে টার্গেট করতে পারি। সো এরকম এক একটা ইন্ডাস্ট্রিকে টার্গেট করে হচ্ছে আমরা অ্যাপ্রোচ করতে পারি। তারপর যেমন ধরো কোম্পানির আকার বা অবস্থান, মানে হচ্ছে যে বাংলাদেশে যে সকল কোম্পানি আছে আমরা শুধুমাত্র তাদেরকে টার্গেট করতে পারি, বা বাইরের কোম্পানিকে টার্গেট করতে পারি, বা হচ্ছে যাদের হচ্ছে আকারের ক্ষেত্রে হচ্ছে ধরো মূলধন হচ্ছে এত কোটি টাকার উপরে, আমরা তাদেরকে টার্গেট করতে পারি। এই জিনিসগুলি হচ্ছে জনসংখ্যা ভিত্তিকের ক্ষেত্রে বা ডেমোগ্রাফিকের। তারপর হচ্ছে পরিচালনার ক্ষেত্রে, যেমন ধরো প্রযুক্তির ক্ষেত্রে কিরকম হতে পারে, যেমন ধরো যারা হচ্ছে সুপার কম্পিউটার হচ্ছে ইউজ করছে, বা হচ্ছে ধরো মেশিন লার্নিং যারা ইউজ করছে। বর্তমান সময়ে মার্কেটিং অ্যানালিটিক্স বা হচ্ছে বিজনেস অ্যানালিটিক্স ইজ আ ভেরি কমন সাবজেক্ট। ওকে, বর্তমান বিশ্বে এই ব্যাপারগুলো, অ্যানালিটিক্স ব্যাপারগুলো খুবই জনপ্রিয়। সো এর জন্য বিজনেসের ক্ষেত্রে অনেক কোম্পানি হচ্ছে দেখা যায় হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা বিগ ডাটা ইউজ করে থাকে এই অ্যানালিটিক্সে কাজ করার জন্য, রাইট? সো তুমি হচ্ছে যারা হচ্ছে এই বিগ ডাটা নিয়ে কাজ করছে বা মেশিন লার্নিং নিয়ে কাজ করছে, ওই রকম প্রযুক্তি সম্পন্ন যে কোম্পানিগুলি আছে তাদেরকে তুমি আলাদা আলাদাভাবে টার্গেট করে তুমি এই প্রোডাক্টের জন্য অ্যাপ্রোচ করতে পারো। তারপর যেমন ধরো হচ্ছে ক্রয় অ্যাপ্রোচ, যেমন ধরো এখানে হচ্ছে দেওয়া আছে শক্তি কাঠামো। শক্তি কাঠামো দ্বারা কি বোঝানো হচ্ছে? শক্তি কাঠামো দ্বারা বোঝানো হচ্ছে যে ওই কোম্পানির নানান ধরনের স্ট্রেংথ থাকতে পারে, হয়তো বা আর্থিক স্ট্রেংথ থাকতে পারে, বা সাপ্লাই চেইনের স্ট্রেংথ থাকতে পারে। তো তুমি টার্গেট করছো যাদের হচ্ছে অর্থনৈতিক শক্তি অনেক বেশি, অর্থাৎ পারচেজিং পাওয়ার অনেক বেশি যাদের, বা হচ্ছে সাপ্লাই চেইনের বিস্তৃতি যাদের অনেক বেশি, তুমি তাদেরকে টার্গেট করতে পারো। তারপর যেমন ধরো আবার হচ্ছে ক্রয় কার্য প্রতিষ্ঠান। এটার মানে হচ্ছে একটা কোম্পানি যখন ক্রয় করে তারা হয়তো বা একটা কেন্দ্রীভূত কোনো ক্রয় সেন্টার থাকতে পারে, অর্থাৎ যেমন ধরো তাদের কেন্দ্রীভূত ক্রয় সেন্টারটা হচ্ছে ঢাকাতে অবস্থিত, মানে ঢাকাতে একটা তাদের নির্দিষ্ট এরিয়া আছে যেখানে হচ্ছে তাদের সকল প্রকার ক্রয় কার্য হয়ে থাকে। আবার কিছু কোম্পানি আছে তারা কেন্দ্রীভূত না, বরং তারা বিকেন্দ্রীভূত, অর্থাৎ তারা সারা বাংলাদেশ থেকে যেখান থেকে ইচ্ছা তারা প্রোডাক্ট করে, তাদের কোনো নির্দিষ্ট এরিয়া নেই যে এই এরিয়া থেকে প্রোডাক্ট ক্রয় করে। সো এইটা হচ্ছে আমার ক্রয় অ্যাপ্রোচের ক্ষেত্রে। তারপর যেমন ধরো হচ্ছে পরিস্থিতিগত উপাদানের ক্ষেত্রে, পরিস্থিতিগত উপাদান দ্বারা বোঝানো হচ্ছে তোমার সিচুয়েশনাল ইনফ্লুয়েন্স মূলত। যেমন ধরো হচ্ছে জরুরি সিচুয়েশন, মানে হচ্ছে যাদের হচ্ছে ইমার্জেন্সি এখন প্রোডাক্টটা দরকার, তুমি শুধুমাত্র তাদেরকেই টার্গেট করছো। ফর এক্সাম্পল করোনাকালীন সময়ে হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের পরিমাণটা দরকারটা অনেক বেড়ে গিয়েছিল, রাইট? সো ওই সময় এই প্রোডাক্টটা অনেকটাই জরুরি হসপিটালসগুলোর জন্য। সো যেই সকল হসপিটালে এই অক্সিজেন সিলিন্ডার বা হচ্ছে আইসিইউর জন্য কোনো ইকুইপমেন্ট খুব ইমার্জেন্সি ভিত্তিতে দরকার ছিল, তুমি তাদেরকে আলাদা করতে পারো, বা অন্যান্য হসপিটালের ক্ষেত্রে নর্মাল সিচুয়েশনের উপর ডিপেন্ড করে তুমি আলাদা করতে পারো, সেগমেন্টেশন করতে পারো। বা হচ্ছে ধরো ফরমাসের পরিমাণের উপর, মানে হচ্ছে কতটা প্রোডাক্ট তোমাকে অর্ডার করছে, কতদিন পরে দিতে হবে, এই জিনিসগুলোর উপর ফোকাস করে তুমি হচ্ছে তাদেরকে আলাদা করতে পারো। তারপর হচ্ছে যেমন ধরো ব্যক্তিগত বৈশিষ্ট্য, অর্থাৎ যেমন ধরো প্রথমে হচ্ছে ক্রেতা বিক্রেতার মিল। ফর এক্সাম্পল আমি অ্যাজ আ কোম্পানি কিন্তু অলরেডি ধরো অনেক মানে হচ্ছে ক্রেতাদের সাথে পণ্য বিনিময় করে ফেলেছি, রাইট? সো এরপরে হচ্ছে তাদের সাথে কিন্তু আমার কিন্তু অনেকটাই সম্পর্ক হয়ে গিয়েছে। অনেকে দেখা গেল একটা প্রোডাক্ট হচ্ছে বারবার আমার কাছ থেকে কিনছে, বা হচ্ছে নিজেরাই দেখো
তোমাদের স্কুল বা কলেজে হচ্ছে তোমাদের নির্দিষ্ট পরিচিত কিছু দোকান আছে তাদের কাছে তুমি বারবার যেতে হচ্ছে অভ্যস্ত, রাইট? কারণ কি? তার কারণ হচ্ছে তুমি তাদের সাথে প্রত্যেকদিন হচ্ছে বা প্রত্যেকবার হচ্ছে প্রোডাক্ট ক্রয়ের মাধ্যমে তাদের সাথে একটা সম্পর্ক ক্রিয়েট করে ফেলেছো, রাইট? সো এরকম ব্যবসায়ের ক্ষেত্রেও কিন্তু ঠিক এরকমই হয়, রাইট? তো তুমি ওই সম্পর্কগুলির উপর ভিত্তি করেও তুমি কি মার্কেটকে আলাদা করতে পারো। ফর এক্সাম্পল তোমার কোনো একটা নতুন প্রোডাক্ট আসলো, সো যাদের সাথে তুমি সম্পর্ক ভালো তুমি চাচ্ছ তাদেরকেই প্রোডাক্টটা আগে দিতে, তারপর হচ্ছে অন্যদের দিতে, যাতে হচ্ছে তাদের সাথে সম্পর্কটা আরো বেশি ভালো হয়। তারপর হচ্ছে যেমন ধরো হচ্ছে ঝুঁকির প্রতি মিল, যে হচ্ছে তারা আসলে কি রিস্ক নিতে চায় কি চায় না। যেমন ধরো একটা নতুন টেকনোলজি আসলো, সো হচ্ছে ওই ব্যক্তিটাকে তুমি যখন অ্যাপ্রোচ করলে, ওই ব্যক্তিটা হচ্ছে আসলে তেমন কোনো ঝুঁকি নিতে চায় না। সে যেরকম আছে সেই অবস্থানেই বেশি থাকতে পছন্দ করে, থাকতে বেশি পছন্দ করে, রাইট? সো এখন দেখা যাবে তুমি যখন তাকে অ্যাপ্রোচ করছো নতুন কোনো টেকনোলজিস নিয়ে, তখন দেখা যাবে তারা হচ্ছে প্রোডাক্টটা কিনতে চাইবে না বা কিনতে চাবে। সো এইখানে হচ্ছে কি তার ব্যবসায়ের যে ব্যবসায়ীরা যারা আছে তারা হচ্ছে ঝুঁকি নিতে আগ্রহী কি আগ্রহী না, তার উপর ডিপেন্ড করে তুমি হচ্ছে সেগমেন্টেশন করতে পারো। ওকে, সো এই ছিল হচ্ছে মূলত ব্যবসায় বাজার বিভক্তিকরণের ভিত্তি। মনে রাখবে সাধারণত তোমার এইচএসসি পরীক্ষা ভার্সিটি অ্যাডমিশনে সংজ্ঞা তোমাকে চাইবে না, সাধারণত হচ্ছে তারা চাইবে যে কোনটার আন্ডারে কোনটা পড়ে। সো মনে রাখবে যে ক্রয় অ্যাপ্রোচের ক্ষেত্রে কোন কোন উপাদান আছে বা পরিস্থিতিগতর ক্ষেত্রে কোন কোন উপাদান আছে, সেই ক্ষেত্রে তোমার সবচেয়ে বেশি উপকার হবে। ওকে, সো এরপর আমরা জানবো হচ্ছে যে ব্যবসায় যে ক্রেতা আছে তাদের উপর প্রভাব বিস্তার করে এরকম উপাদান সম্বন্ধে। সো এখানে দেখতে পাচ্ছ যে মেইনলি 4টা উপাদান হচ্ছে ব্যবসায় বাজারের উপর প্রভাব ফেলে থাকে। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে পরিবেশগত উপাদান। সো পরিবেশের কোন কোন উপাদান হচ্ছে একটা ব্যবসায়িকের উপর প্রভাব ফেলতে পারে। ফর এক্সাম্পল হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। ফর এক্সাম্পল একটা দেশের অর্থনীতি যখন বাড়তে থাকবে বা যখন মন্দ হতে থাকবে, সেটা কিন্তু ব্যবসার উপর অনেক ইনফ্লুয়েন্স ফেলবে। ফর এক্সাম্পল করোনাকালীন সময় কিন্তু দেখা গেছে অনেক ব্যবসায়ের হচ্ছে লস হয়েছে, তাদের হচ্ছে মূলধনেরও অনেক ঘাটতি দেখা দিয়েছে, রাইট? তো ওই যে অর্থনৈতিক মন্দা হয়েছে, এই মন্দার কারণে কিন্তু তাদের ক্রয় আচরণের ডিফারেন্স আসছে, অর্থাৎ তারা কিন্তু প্রোডাক্ট তুলনামূলক অনেক কম ক্রয় করেছে। তারপর যেমন ধরো হচ্ছে রাজনৈতিক বা আইনগত উন্নয়ন, যেমন আমেরিকা এবং হচ্ছে চায়নার মধ্যে রাজনৈতিক একটা দ্বন্দ্ব আছে, এর জন্য কিন্তু ব্যবসায়ীদের মধ্যে একটা ইন্টারেকশনে কিন্তু অনেক ঝামেলা হতে পারে। সো তাদের যদি অবস্থার উন্নয়ন হয় তাহলে কিন্তু এই ব্যবসায়ের সম্পর্কেরও উন্নয়ন হবে। বা ধরো হচ্ছে যেমন প্রযুক্তিগত পরিবর্তন, অর্থাৎ হচ্ছে তুমি আগে একটা টেকনোলজি ইউজ করতে, বাট এখন হচ্ছে সেই টেকনোলজির থেকেও অনেক ভালো টেকনোলজি চলে এসেছে, রাইট? সো সেই জিনিসটাও কিন্তু তোমাকে অনেক ইনফ্লুয়েন্স করতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি পূর্বকালীন কম্পিউটারগুলির কথা চিন্তা করি, তাদের যেই হচ্ছে বেনিফিট ছিল, নতুন প্রোডাক্টগুলি কিন্তু হচ্ছে তার থেকেও বেশি বেনিফিট দিয়েছে, যার কারণে ওই প্রযুক্তিগুলি আমাকে ইনফ্লুয়েন্স করেছে বা আমাদেরকে ইনফ্লুয়েন্স করেছে নতুন এই প্রযুক্তিগুলিকে অ্যাডপ্ট করার জন্য। ওকে, তারপর ধরো যেমন হচ্ছে সাংগঠনিক উপাদান, যে সংগঠনের কোন কোন উপাদানগুলি হচ্ছে তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারে। ফর এক্সাম্পল হচ্ছে নীতিসমূহের ক্ষেত্রে, যেমন ধরো নীতিসমূহের ক্ষেত্রে এরকম হতে পারে তারা হচ্ছে মেইন কাজ হচ্ছে কার্য হাসিল করা, কিভাবে হাসিল করলো তাদের কোনো হচ্ছে খোঁজ খবর রাখার কোনো দরকার নেই। এখন দেখা গেল তারা একটা প্রোডাক্ট ক্রয় করবে, ক্রয়ের ক্ষেত্রে দেখা গেল তারা হচ্ছে ঘুষও দিতে পারে আবার ঘুষ নাও দিতে পারে। ওকে, সো এইখানে কোম্পানির যে নীতি আছে, নীতিমালা আছে, সেগুলির উপর ডিপেন্ড করে হচ্ছে কি এখানে আমার ব্যবসায় যে বাজারটা আছে তারা হচ্ছে ইনফ্লুয়েন্সড হচ্ছে। তারপর হচ্ছে প্রক্রিয়া বা হচ্ছে সাংগঠনিক কাঠামো, যাই বলি না কেন, সাংগঠনিক কাঠামোর মধ্যে যেমন ধরা গেল যে একটা প্রোডাক্ট যদি কারো কাছে ক্রয় করতে চায় তাহলে 10 জনের পারমিশন নিতে হবে, আরেকটা কোম্পানির ক্ষেত্রে দেখা যাবে একজনের পারমিশন নিতে হবে। সো দুইটা কোম্পানি যখন প্রোডাক্ট ক্রয় করতে যাবে, দুইটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু অনেক ডিফারেন্স আসবে। বা একটা বিক্রেতাও যখন তাদেরকে অ্যাপ্রোচ করবে তখনও কিন্তু বিক্রেতারাও অনেক হচ্ছে ইনফ্লুয়েন্সড হবে, যে আমাকে 10 জন মানুষের কাছে যেতে হবে, আমাকে একজন মানুষের কাছে যেতে হবে। সো তার মানসিক চাপটা বুঝতেই পারছো। সো এই সংগঠন কাঠামোটা ক্রয় বিক্রয় দুই ক্ষেত্রেই কিন্তু একটা ইনফ্লুয়েন্স রাখতে
পারে। তারপরে এই যে প্রক্রিয়ার ক্ষেত্রে বললাম, আইদার তুমি অনলাইনেও ক্রয় করতে পারো বা অফলাইনেও ক্রয় করতে পারো। তো তুমি কোন ওয়েতে ক্রয় করছো সেটাও তোমার হচ্ছে ব্যবসায় বাজারে প্রভাব ফেলতে পারে। তারপর যেমন ধরো আন্তঃব্যক্তিত্ব উপাদান। সো আন্তঃব্যক্তিত্ব উপাদান কিভাবে হচ্ছে ব্যবসায় বাজারকে হচ্ছে প্রভাব বিস্তার করতে পারে বা কিভাবে এটা ইনফ্লুয়েন্স ফেলতে পারে। যেমন ধরো প্ররোচিত করার ক্ষমতা বা হচ্ছে মোটিভেট করার ক্ষমতা বা ইনফ্লুয়েন্স করার হচ্ছে ক্ষমতা। তুমি যে সেলস পারসনকে পাঠাচ্ছ সেই ব্যক্তি হচ্ছে খুব সহজে হচ্ছে মানুষকে ইনফ্লুয়েন্স করে ফেলতে পারে বা যার কাছে পাঠানো হচ্ছে সেই ব্যক্তি হচ্ছে সহজে কনভিন্সড হয়ে যায়। তাহলে দেখো এই যে তোমার কনভিন্স করার যে ক্ষমতা আছে এই ক্ষমতার উপর ডিপেন্ড করেও কিন্তু ব্যবসায় ক্রেতাদের উপর প্রভাব ফেলছে। তারপর যেমন ধরো হচ্ছে কর্তৃত্ব বা মর্যাদা যাই বলি না কেন, যে যারা টপ লেভেলে আছে একটা প্রতিষ্ঠানে তাদের হচ্ছে তাদেরকে যখন তুমি অ্যাপ্রোচ করবে তাদের বিহেভিয়ার একরকম হবে। আবার তুমি যখন মিড লেভেল বা লোয়ার লেভেল ম্যানেজারদের তুমি অ্যাপ্রোচ করবে তাদের কিন্তু বিহেভিয়ার একরকম হবে, রাইট? সো যখন এই ব্যক্তিগুলি বড় বড় প্রতিষ্ঠানের ব্যক্তিগুলি যখন কোনো কোম্পানিকে অ্যাপ্রোচ করে তখন তার সেই ক্ষেত্রে কোম্পানিকে কনভিন্স করাটা অনেকটা ইজি হয়ে যায় যখন কোনো সেলস পারসন বা ছোট মানুষ বা ছোট লেভেলের মানুষ যারা আছে তারা যখন অ্যাপ্রোচ করে। তারপর হচ্ছে ব্যক্তিক উপাদান, অর্থাৎ একটা ব্যক্তিগত উপাদানও হচ্ছে মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে বা ব্যবসায় বাজারকে ইনফ্লুয়েন্স করতে পারে। ফর এক্সাম্পল বয়স বা আয়। ফর এক্সাম্পল বয়স বা আয়। বয়সের ক্ষেত্রে কিভাবে হতে পারে? যেমন ধরো তুমি যার কাছে অ্যাপ্রোচ করছো সেই ব্যক্তি সাধারণত হচ্ছে তার সমবয়সী কোনো ব্যক্তিকে পছন্দ করে। ফর এক্সাম্পল, সো তুমি যদি তার থেকে কোনো ইয়াং বা অনেক বেশি বয়স্ক কোনো লোককে পাঠাও তাহলে ওই ব্যক্তিকে কনভিন্স করা কিন্তু একটু তোমার জন্য ডিফিকাল্ট হবে। তারপর বা আয়ের ক্ষেত্রে ধরো যে একটা লোকের যে ব্যবসায়ী আছে সে হচ্ছে অনেক বড় ব্যবসায়ী। ফর এক্সাম্পল তুমি বিল গেটসের কথা চিন্তা করো। এখন বিল গেটসকে তুমি যদি একটা প্রোডাক্ট সরাসরি কেনার জন্য অ্যাপ্রোচ করতে যাও তাহলে অবভিয়াসলি তোমার ওইরকম স্ট্যাটাস থাকা দরকার, তোমার ওইরকম আয় থাকা দরকার যাতে হচ্ছে তুমি সরাসরি বিল গেটসকে অ্যাপ্রোচ করতে পারো। ছোট যারা ব্যবসায়ী আছে যাদের আয় হচ্ছে খুবই কম তারা যদি সরাসরি বিল গেটসকে অ্যাপ্রোচ করতে চায় তাহলে সেটা অবভিয়াসলি একটা ভালো ডিসিশন হবে না। তো এই জিনিসগুলো হচ্ছে তোমার ব্যবসায় বাজারের হচ্ছে ইনফ্লুয়েন্স ফেলতে পারে। এরপর আমরা জানবো এই যে ব্যবসায় বাজার আছে তারাও তো হচ্ছে ক্রয় এর সিদ্ধান্ত নিয়ে থাকে। তো তারাও হচ্ছে একটা প্রসেসের মাধ্যমে যে হচ্ছে প্রোডাক্টটা ক্রয় করে থাকে, জাস্ট লাইক কনজিউমার মার্কেট। আমরা এর আগে কনজিউমার মার্কেটের হচ্ছে ক্রয় প্রক্রিয়া সম্বন্ধে জেনেছি। এখন আমরা জানবো হচ্ছে ব্যবসায় বাজারের হচ্ছে ক্রয় প্রক্রিয়া সম্বন্ধে। তো এখানে দেখতে পাচ্ছ যে ব্যবসায় বাজারের ক্রয় প্রক্রিয়ার ধাপগুলি মূলত হচ্ছে মোট 8টা। তো ফার্স্ট ধাপ হচ্ছে আমার সমস্যা শনাক্তকরণ, অর্থাৎ ফার্স্টে আমাকে ডিসাইড করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে যে আমার বিজনেসে প্রবলেমটা আসলে কি। যেমন ধরো তুমি আগে হচ্ছে ম্যানুয়ালি প্রোডাক্ট তৈরি করছো, এর জন্য তোমার সমস্যা হচ্ছে তুমি বেশি প্রোডাক্ট তৈরি করতে পারছো না। সো এটা তোমার সমস্যা। এখন এই সমস্যা শনাক্ত হওয়ার পর তুমি এই সমস্যাটাকে ইন ডিটেলস হচ্ছে তুমি বিবরণ করবে যে হচ্ছে কোন কোন কারণে হচ্ছে এই প্রবলেমটা আসলে হচ্ছে, যে আমি বেশি প্রোডাক্ট ইউজ করতে পারছি না তার কারণ হচ্ছে আমি ম্যানুয়ালি প্রোডাক্ট ইউজ করছি বা মানুষের কর্মদক্ষতা কম বা হচ্ছে আমার লাইটিং এর সমস্যা বা কার্য পরিবেশের সমস্যা। ফর এক্সাম্পল এই প্রবলেমগুলি হতে পারে। সো এই যে তুমি ডিসকাস করছো এটা হচ্ছে তোমার সাধারণ বর্ণনা। তারপর হচ্ছে তুমি পণ্য নির্দিষ্টকরণ করবে, অর্থাৎ তোমার কোন পণ্যটা ওই প্রবলেমটাকে সলভ করতে পারে। যেমন তুমি ম্যানুয়ালি আগে প্রডিউস করতে, এখন যদি তুমি কোনো মেশিন ক্রয় করো তাহলে হচ্ছে তোমার প্রোডাক্টের উৎপাদন পরিমাণ অনেক পরিমাণে বেড়ে যাবে। সো তুমি যখন প্রোডাক্টটা সিলেক্ট করে ফেলে যেই প্রোডাক্টটা তোমার প্রবলেমটাকে সলভ করবে, তারপরের ধাপ হচ্ছে তুমি সরবরাহকারীকে বা সাপ্লাই পারসনকে খোঁজা স্টার্ট করবে যে কারা হচ্ছে এই প্রোডাক্টটা দিয়ে থাকে। সো সাপ্লাইকারীকে তুমি যখন খুঁজে বের করলে তখন তুমি তাদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করবে। তুমি আইদার হচ্ছে তাদের কাছে অ্যাপ্রোচ করতে পারো যে আমার এই প্রোডাক্টগুলি লাগবে বা হচ্ছে তুমি টেন্ডারও দিতে পারো।
যখন টেন্ডার বা হচ্ছে তুমি অ্যাপ্রোচ করলে সাপ্লাইকারীদের কাছে, সেখান থেকে তুমি হচ্ছে সরবরাহকারীকে নির্বাচন করবে। এখানে নির্বাচনের ক্ষেত্রে অবভিয়াসলি অনেক কিছু দেখা হয় যে সরবরাহকারীর আসলে প্রোডাক্টের মান কেমন, তার আসলে কার্যক্ষমতা আছে কিনা, তার আর্থিক অবস্থা কেমন, এই সবকিছু বিবেচনা করে তুমি একটা সাপ্লাই পারসনকে সিলেক্ট করলে। সাপ্লাই পারসনকে সিলেক্ট করার পরের কাজ হচ্ছে তুমি রুটিন অনুযায়ী তাকে অর্ডার দেওয়া স্টার্ট করে দিবে। তুমি যখন কবে তাকে অর্ডার দিবে, কতদিন পর, পর দিবে, সো এইটা যখন তুমি ডিসাইড করে ফেলবে, এরপরে কাজ হচ্ছে তোমার কার্য সম্পাদনা পরিচালনা করা। অর্থাৎ অর্ডারটা ঠিকমতো তার কাছে পৌঁছেছে কিনা, সে প্রোডাক্টটা কত দিনের মধ্যে দিচ্ছে, আমি কিভাবে ইনস্টলেশন করব। সো ওই জিনিসগুলি পর্যালোচনা করে হচ্ছে তোমার সর্বশেষ ধাপ। সো এই ছিল হচ্ছে মূলত তোমার ব্যবসায় বাজারের ক্রয় সিদ্ধান্ত প্রক্রিয়া। সো দ্যাটস অল ফ্রম দিস ইউনিট।